শাফিন ভাবনায় পড়ে যায়। হীরা তাকে এতদিন মিথ্যা কথা বলে আসছে। সে রাজের সাথে প্রতিদিন অফিসের পরে বেরিয়ে যায়, আর তাকে মিথ্যে বলে কেন? সে কি কখনোই তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে? শাফিন তো বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে বা আড্ডা দিতে তাকে নিষেধ করেনি। তাহলে কেন লুকোচুরি? শাফিনকে খুঁজে বের করতেই হবে। পরের দিন যথাসময়ে অফিস ছুটি হয়। রীতিমতো ইরা শাফিনকে ওভারটাইমের কথা বলে বিদায় করে, কিন্তু শাফিন নিচে অপেক্ষা করে থাকে কখন ইরা নামবে। সবার ছুটির প্রায় 10 মিনিট পর ইরা ফোনে কথা বলতে বলতে নিচে নেমে আসে। এক দুই মিনিটের মধ্যেই হায়াজ একটা বাইক নিয়ে আসে, আর ইরা তাকে পেছন থেকে চেপে ধরে বাইকে উঠে পড়ে। ইরাকে ফলো করার জন্য শাফিন তার বন্ধুর থেকে একটা বাইক নিয়ে এসেছে। তার মন বলছে কিছু করাটা অন্যায়, কিন্তু আবার এটাও বলছে অন্তত ডাউট ক্লিয়ারের জন্য হলেও ফলো করা উচিত। 7-5 ভাবতে ভাবতেই শাফিন ইরাদের পেছনে যাওয়া শুরু করলো। তাদের বাইক একটা রেস্টুরেন্টের সামনে থামালো। এটা তার আর ইরার প্রিয় রেস্টুরেন্ট। হীরা আয়াজকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো এবং প্রাইভেসির জন্য একটা কর্নারের টেবিলে বসলো। শাফিন তাদের পিছু পিছু একটা টেবিলে বসলো, যেখান থেকে তাদের দেখা যায়। রেস্টুরেন্টে হালকা আলো জ্বলছে, আর সে হালকা আলোয় শাফিন দেখতে পাচ্ছে এই দুজন ছায়ামূর্তি একে অপরকে আলিঙ্গন করে আছে এবং আস্তে আস্তে আরও গভীরেই যাচ্ছে। বাকিটুকু দেখার মতো শক্তি শাফিন জোগাতে পারল না। দ্রুত রেস্টুরেন্ট ত্যাগ করলো। সে বিশ্বাস করতে পারছে না এরা তাকে এভাবে ধোকা দিল। সে তার জন্য অনেকে ছাড়লো, আর 1 সপ্তাহ পর তাদের এঙ্গেজমেন্ট। সে কীভাবে এই কাজ করতে পারল? না, তার সাথেই কথা বলতেই হবে। সব কিছু মিটমাট করেই আগাবে সে। তা জানতেই হবে এরা কি চায়। পরের দিন অফ থাকায় সে ইরাকে বাসায় আসতে বলল, কিন্তু সে আসতেই নারাজ। তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে এড়িয়ে যেতে চাইল, তবুও শাফিন জোর করলো। শাফিনের সাথে না পেরে হীরাকে আসতে হলো। ইরা বাসায় হাজির হলো সকাল 10টায়। তা কি খবর, কেমন চলছে দিনকাল? আজকাল তো দেখি আমাকে মনেই পড়ে না। তোমায় আমি ফোন না দিলে ফোন দাও না, খোঁজ খবর নাও না, কোথাও ঘুরতে যাওয়া হয় না। সামনের সপ্তাহে আমাদের এঙ্গেজমেন্ট। তোমার তো কোনো এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি না। তুমি সত্যি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ তো? এগুলো কি ধরনের হিয়ালি কথা সাফিন? আর বিয়ে করতে চাইবো না কেন? একটু ঝামেলা আছি অফিসে, ব্যস্ত, কাজের চাপ বেশি, তাই তোমার সাথে বেশি কথা হয় না, বাইরে যেতে পারি না। তার মানে এই না যে আমি তোমাকে বিয়ে করতে চাই না। শাফিন ইরার 2 হাত নিজের হাতেই নিল। ইরা, আমি আজকে তোমাকে কিছু কথা বলবো। আগে আমার সম্পূর্ণ কথা শুনবে, তারপর কথা বলবে। রাগ করতে পারবে না, কারণ আমি কোনো কিছু প্রমাণ ছাড়া করি না। ওকে, আমাকে প্রমিস করো। কি এমন কথা বলবে যে আমাকে প্রমিস করতে হবে? ওকে যাও, রাগ করবো না, বলো কি বলবে। তারপর শাফিন তাকে গত 2 দিনের ঘটনা বলে ও ইরা এসব কিছুই সরাসরি অস্বীকার করে। কিন্তু পরবর্তীতে শাফিন আসিফের কথা রেকর্ডিং রেস্টুরেন্টে ঢোকার সময় আয়াজ আর ইরার ছবি দেখায়। তারপর আর কোনো রাস্তা না পেয়ে ইরা সব স্বীকার করে। প্লিজ সাফিন, আমাকে মাফ করে দাও। আমি চাইনি তোমার সাথে এমন করতে, কিন্তু কিভাবে যেন আমি ওর কথা এসে যায়। সে আমাকে বলে তুমি আমার যোগ্য নও। আমি তুমি তুমি ডিভোর্সি। তুমি নাকি বিয়ের পর আমাকে অনুর মতো করে মারবে, বকবে, আমার সব স্বাধীনতা কেড়ে নিবে। আমি যেন তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দিই। তারপর আস্তে আস্তে আমি ওর সাথে ক্লোজ হয়ে যাই। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি সাফিন। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে এবারের মতো মাফ করে দাও। আর হবে না প্লিজ, আমাকে আর একটা সুযোগ দাও। শাফিনও ইরাকে মাফ করে দেয়, আর আয়াজের সাথে যোগাযোগ করতেই নিষেধ করে দেয়। আর ইরাও সব মেনে নেয়। তারপরে আবার সব কিছু আগের মতোই হয়ে যায়। অফিসে যাওয়া, ইরার সাথে লাঞ্চ, ছুটির পর ইরাকে বাসায় পৌঁছে দাও, আর রাতে অনুর বাড়ির রাস্তায় দাঁড়িয়ে থাকা। 1 সপ্তাহ পর এই 2 সপ্তাহ শাফিন প্রতিদিন রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। সকালে চলে যেত, মাঝে মাঝে অনুকে রাতেও দেখা যেত, আবার মাঝে মাঝে শুধু সকালে। তার অভ্যেস যেন একদিনই খারাপ হয়ে গেছে। অনুর ঘুমো ঘুমো চেহারাটা দেখা তার নেশা হয়ে গেছে। আজ তার এঙ্গেজমেন্ট, আর তাই হয়তো আর আশা হবে না ভেবেই চলে যেতে নেবে। হঠাৎই সে সাদাতকে দেখলো বাড়ির ভেতরে যেতে, হাতে কিছু কাগজপত্র। সে ভাবলো বাইরে অপেক্ষা করা যায়, সাদাতকে অনুর থেকে দূরে থাকতে বলতে হবে। তাই সে অপেক্ষা করতে লাগলো। 1 ঘন্টা পর সাদাত বের হলো। যেই সেদিকে এগোবে, পেছনে অনুকেও বেরোতে দেখলো। তারা কোনো বিষয়ে জানি কথা বলছে বললে ভুল হবে। সাদাত বলছে আর অনু মনোযোগ সহকারে শুনছে। তারপর সাদাত একটা রিকশা নিল।
শাফিনও তাদের ফলো করতে শুরু করলো। সাদাতের রিক্সা গিয়ে থামলো সিটি হসপিটালের সামনে। সাদাত নেমে পড়লো। তারপর অনু গাইনি বিভাগে ডাক্তারের কেবিনে সামনে বসে পড়লো। শাফিন চুপি চুপি কিছুটা দূরত্ব বজায় রেখে সেখানে দাঁড়ালো, দেখার জন্য অনু হসপিটালে কেন এসেছে। কিছুক্ষণ পর অনুর ডাক পড়লো। সে সাদাতকে নিয়ে ভেতরে গেল এবং 10 মিনিট পর বেরিয়ে পড়লো। আর ফার্মেসি থেকে কিছু ওষুধপত্র কিনে আবার বাড়ির দিকে রওনা দিল। শাফিন প্রথমে ফার্মেসিতে গেল, জিজ্ঞেস করতে অনু কিসের ওষুধ কিনেছে। সেখান থেকে জানা গেল কিছু ভিটামিন ও আয়রন ট্যাবলেট নিয়েছে। সে সঠিক তথ্য নেওয়ার জন্য ক্যাবিনে গেল এবং পিয়নকে কিছু টাকা দিয়ে ঢুকলো। তারপর ডক্টরকে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ম্যাম, আমি শাফিন আহমেদ। কিছুক্ষণ আগে যে পেশেন্ট কেবিনে আসলো তার হাজব্যান্ড। আসলে আমার ওয়াইফ 2 মাস যাবৎ আপনার কাছে আসে কিন্তু আমাকে বলেছে না, তার কারণ কি? আপনি কি কাইন্ডলি একটু বলবেন অনুর কি কোনো সমস্যা হয়েছে? শাফিন কৌশলে জিজ্ঞেস করলো যেন ডক্টর সব তথ্য দিয়ে দেয়। শাফিনের কথা শুনে ডক্টর জবাব দিল। আপনি কোন পেশেন্টের কথা বলছেন? শাফিন অনুর পুরো নাম বলল। ও, অনুর কথা বলছেন আপনি? কেন আপনি জানেন না অনু আপনাকে বলেনি ও প্রেগনেন্ট? আপনার ওয়াইফ 3 মাসে প্রেগনেন্ট আর আপনি জানেন না? কেমন হাজবেন্ড, বইয়ের খোঁজ খবর রাখেন না। অনুর শরীরে প্রচুর ভিটামিনের অভাব আর রক্তশূন্যতায় ও আছে। আর প্রচুর চিন্তা করে মেয়েটাকে দেখে রাখবেন, ডেলিভারির সময় নয়তো সমস্যা হবে। মা ও বেবি দুজনকে লাইফের রিস্ক। অনু প্রেগনেন্ট কথাটা শুনে শাফিন আকাশ থেকে পড়ল। তার চোখ থেকে 2 ফোঁটা জল, অবাধ্য জল গড়িয়ে পড়ল। সে বাবা হতে যাচ্ছে আর অনু একবারও তাকে বলার প্রয়োজন মনে করেনি। এত বড় কথাটা সে কীভাবে লুকালো? তার কি অধিকার নেই তার বাচ্চার কথা জানার? এতদিনে সে তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছে। তাহলে কি এই স্বপ্নের মতো সত্যি সত্যি অনু তার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাবে? শাফিন চাইলেও তাকে ধরে রাখতে পারবে না। ডাক্তারের ক্যাবিন থেকে বের হয়ে কোনো রকমে একটা সিএনজি নিয়ে বাসায় যায় শাফিন। তারপর খুশিতে চিৎকার করে কতক্ষণ। শাফিন বাবা হতে যাচ্ছে। আচ্ছা, বাবা হওয়ার অনুভূতিগুলো কি সত্যি এমন অসাধারণ হয় যেন পৃথিবীটাই হাতের মুঠোয় পেয়ে গেছি? বেঁচে থাকার জন্য এর থেকে বড় সুখ আর কিছুই চাই না। কিন্তু কিছু একটা ভেবে মুখের হাসি নিমিষেই শেষ হয়ে যায় তার। অনু কি ফিরবে তার কাছে, নাকি তার বাচ্চাকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে? তার প্রথম সন্তান, প্রথম বাবা হওয়ার অনুভূতি সব কি কেড়ে নেবে অনু? পরক্ষণেই ভাবল, না, কীভাবে কেড়ে নেবে? বাচ্চাটা কি তার একার নাকি? তারও তো অধিকার আছে এই বাচ্চার উপর। শাফিনের জন্য না হলেও বাচ্চাটার জন্য হলেও অনু তার কাছেই থাকতে বাধ্য। সে বাধ্য করবে অনুকে তার সাথে থাকতে। সে এই অনুভূতিটাকে হাতছাড়া করতে চায় না। আর অনু যদি থাকতে না চায় তাহলে বাচ্চাটা শাফিনকে দিয়ে দিতে হবে। এরপর শাফিন সিদ্ধান্ত নেয় সে অনুকে ডিভোর্স দিবে না। আর ইরাকেও বোঝাবে যে বাচ্চাটা শাফিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর বাচ্চার জন্য হলেও অনুকে প্রয়োজন। আর এরা যদি না অনুকে রাখতে চায় তবে অন্য ব্যবস্থা আছে। সে কোর্টে বাচ্চার কাস্টাডির জন্য আবেদন করবে। তারপর সে আর ইরা মিলে বাচ্চাটাকে বড় করবে। আগে ভালোই ভালোই আজকের এঙ্গেজমেন্টটা হয়ে যাক, তারপর সব দেখা যাবে ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো শাফিন। তারা অনেক কাজ করতে হবে। এঙ্গেজমেন্ট সকল দায়িত্ব শাফিনের একার। কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব শাফিনকে সাপোর্ট করেনি। তারা আসতেই নারাজ। কিছু কলিগ ও কয়েকটা বন্ধুবান্ধব নিয়ে এসে অনুষ্ঠানটা করছে, তাই সব দায়িত্ব শাফিনের একা। সে বেরিয়ে পড়লো হলরুমের উদ্দেশ্যে। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে তারপর সে রেডি হয়ে আবার আসবে। আর এঙ্গেজমেন্টের পরপরই ইরার সাথে কথা বলবে। সন্ধ্যা 7টা, সকল গেস্টরা এসে পড়েছে। হীরার বাবা মাও এসেছে। তারা শাফিনের সাথে কথা বলছে। সকল আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সবাই যার যার মতো করে পার্টি এনজয় করছে। কিন্তু এরই মধ্যে একবারও ইরার দেখা মিলল না। বেশ কয়েকবার শাফিন ফোন দিয়েছে, কিন্তু ফোন রিসিভ করছে না। সে ভাবছে হয়তো ব্যস্ত, তাই ফোন ধরছে না। রাত 9টার দিকে সবাই এঙ্গেজমেন্টের জন্য তাড়া দিতে থাকলো, কিন্তু ইরার কোনো খোঁজ খবর নেই। তার বাবা মাও তাকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। তারপর হঠাৎ একটা মেয়ে এসে শাফিনের হাতে একটা কাগজ দিল। সে আস্তে আস্তে কাগজটি খুলল। এটা একটা চিঠি যা ইরা লিখেছে। চিঠিটা সম্পূর্ণ পড়ে শাফিনের চেহারার রং বদলে গেল। চিঠিটা ইরার মায়ের হাতে দিয়ে তারপর সে কাউকে কিছু না বলে হলরুম থেকে বেরিয়ে গেল। তারপর তার মা চিঠিটা খুলল। চিঠিতে লেখা ছিল, প্রিয় সাফিন, শুরুতেই প্রিয় লিখলাম, কিন্তু তুমি আমার প্রিয় কিনা জানি না। কিন্তু আজকাল তোমাকে আমার বিরক্ত লাগে। কথায় কথায় আবেগী হয়ে পড়া, শাসন করা, এখানে যেও না, তার সাথে কথা বলো না, এসব শুনতে শুনতে
আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তোমাকে খুব স্মার্ট একজন ছেলে ভাবতাম, কিন্তু তোমার জন্য ওই অনুই ঠিক আছে, আমি নই। আমি কার সাথে চ্যাটিং করি, চলাফেরা করি, কথা বললি, সব কিছুতেই তোমার হস্তক্ষেপ। ভাগ্য ভালো, সময় মতো আয়াজ আমাকে সব বুঝিয়ে দিয়েছে। যে ছেলে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, এমনকি বিশ্বাস আছে যে তুমি আমাকে ছেড়ে আরও সুন্দর কাউকে দেখলে তার কাছে চলে যাবে না। তোমাকে আমি বিশ্বাস করি না আর ভালোবাসি না, তাই এঙ্গেজমেন্ট আর বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। যেখানে বিশ্বাস নেই সেখানে বিয়ে তো অসম্ভব। আমি আয়াজকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। ও তোমার মতো অত মেন্টালি সিক না, আমাকে বোঝে। তোমাকে আজকের এই দিনে এতগুলো মানুষের সামনে অপমান করতে চাইনি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। শেষ মুহূর্তে আর পারলাম না নিজের সাথে যুদ্ধ করতে, তাই ভালোবাসার মানুষটির হাত ধরে চলে যাচ্ছে। আমি আজকে বুঝতে পারছি আমি তোমার পার্সোনালিটিকে ভালোবেসেছিলাম, তোমাকে না। পারলে মাফ করে দিও আর অনুকে নিয়ে সুখে থাকো। আমি জানি তুমি এখনও অনুকে ভালোবাসো আর সেও তোমাকে ভালোবাসে, তাই তার কাছে মাফ চেয়ে আবার সব কিছু ঠিকঠাক করে নিও। ভালো থেকো। ইতি, ইরা। সম্পূর্ণ চিঠিটা পড়ে তার বাবা মা স্তব্ধ হয়ে গেল। তার মেয়ে একটা বিবাহিত পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল। এই ছেলের আগেও একটা স্ত্রী আছে জেনেও এত অধঃপতন হয়েছে, তার শেষ পর্যন্ত একটা পবিত্র সম্পর্ককে নষ্ট করলেও তাদের মেয়ে। ভাবতেও অবাক লাগছে। তার ইরাকে কখনো কোনো কিছুর জন্য বাধা দেয়নি, সব সময় স্বাধীনভাবে চলাফেরা করতে দিয়েছে। তাই বলে এই মেয়ে এত নিচে নামবে তারা ভাবতেও পারেনি। আজ এতগুলো মানুষের সামনে শুধু সাফিনকে না, তার বাবা মাকেও অপমান করলো সে। বাসায় পৌঁছে সাফিন কোনো রকম দরজা লাগিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করলো। কার জন্য সে কান্না করছে জানে না, শুধু এতটুকুই জানে যার জন্য সে অনুকে ঠকালো, অনুর গায়ে হাত তুলো, এমনকি তাকে ডিভোর্স দিতে যাচ্ছিল। তার বাবা হওয়ার সংবাদ থেকে বঞ্চিত হলো, আর সেই তাকে একা ফেলেই চলে গেল। তাকে বিশ্বাস করে না বলে। কি দোষ করেছিল সে তো ইরার সব কথাই মেনে নিয়েছে, যখন যা বলেছে তাই করেছে, কখনো তো স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি, কোনো কিছুর জন্য জবাবদিহিতা করেনি। এমনকি এত বড় একটা ঘটনার পরেও ইরাকে মাফ করে দিয়েছিল। তাহলে কেন এমন করলো? কি সুন্দর করে বলে দিল সাফিনকে ভালোবাসে না, বিশ্বাস করে না, অন্য কাউকে ভালোবাসি। তাহলে কি তার অনুকে দেওয়া আঘাত প্রকৃতি তাকে ফিরিয়ে দিল? সেও তো অনুকে একই কথা বলেছিল, আরও জঘন্যভাবে। অনুকে এমন কষ্ট পেয়েছিল নাকি আরও বেশি? তার ইরার জন্য কষ্ট লাগছে না, কষ্ট লাগছে নিজের জন্য, অনুর জন্য। সে অনুর কাছে কোন মুখে যাবে তাকে ফিরিয়ে আনতে? কীভাবে ক্ষমা চাইবে? আদৌ কি অনু ফিরবে তার কাছে? সাফিনের নিজেকে অসহায় লাগছে, খুব একা একা মনে হচ্ছে। ঘরে থাকলে যেন তার দম বন্ধ হয়ে যাবে। এই ঘরে অনুর সাথে তার কত স্মৃতি রয়েছে, ভাবতেই দম বন্ধ হয়ে যাচ্ছে তার এখন অনুকে প্রয়োজন, খুব প্রয়োজন। সে বুঝতে পারছে অনুকে ছাড়া তার চলবে না, কিন্তু অনু তো নেই, দূরেই চলে গেছে। সাফিন নিজে থেকেই তাকে দূর করে দিয়েছে, কিন্তু এখন তার কাউকেই প্রয়োজন যে তার কষ্ট বুঝবে। তারপরই হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। সে উঠে দাঁড়ালো তার মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। এখন তার কাউকে প্রয়োজন, খুব করে প্রয়োজন। কাউকে জড়িয়ে ধরে অশান্ত মনকে শান্ত করতে হবে। অনু থাকলে কাজটা বেশি ভালো হতো, কিন্তু আপাতত তার মাকে চাই। একমাত্র মাই পারবে সব কিছু ঠিক করতে। রাত 1:45 দরজার বারবার কে যেন কলিং বেল বাজাচ্ছে, আর সমানে দরজা ধাক্কাচ্ছে। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল শাওন আর রিদি। তারা দুজনেই হুড়মুড় করে উঠে পড়ল, আর কলিং বেলের বাজে আওয়াজে মিসেস রাহেলা ঘুম থেকে জেগে গেল। শাওন দরজা খুলে অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তার ছোট ভাই। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, যেন এইমাত্র কান্না করে এসেছে। শার্টের অর্ধেক ইন করা, বাকি অর্ধেক ছাড়ানো। এত রাতে সেখানে কি করছে? আজ না তার এঙ্গেজমেন্ট ছিল ইরার সাথে? তাহলে সে এখানে কেন? আর চেহারার এই কি হাল? বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শাওনের মাথায়। বড় ভাইকে দেখে নিজেকে ঠিক রাখতে পারল না সাফিন। ক্লান্ত পায়ে সামনে এগিয়ে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করলো। সে আর বলতে লাগলো, আমার পাপের ফল আমি পেয়েছি ভাই, তোদের কথা সত্যি হয়েছে। আল্লাহ আমাকে উচিত শিক্ষা দিয়েছে।
আমি আর সহ্য করতে পারছি না ভাই, আমার অনুকে চাই। ও আমার সব কষ্ট দূর করে দেবে, ওর কাছে জাদু আছে ভাই। আমাকে আমার অনু এনে দে। ছেলের এমন অবস্থা দেখে রাহেলা কান্না করে দিল। তার ধারণা সঠিক হয়েছে, ছেলে তার ভুল বুঝতে পেরেছে। সে এগিয়ে যায় ছেলের দিকে। মাকে দেখে সে ভাইকে ছেড়ে মায়ের পায়ের কাছে বসে পড়ল। তারপর পা জড়িয়ে ধরে বলল, আমার অনুকে চাই মা, আমার অনুকে চাই। আমি আমার বাচ্চাকে চাই, আমি ওদের ছাড়া বাঁচবো না মা। আমি আমার অনুকে চাই। তোমার ছেলেকে অনু এনে দাও মা। আর কখনো সে অনুর অমর্যাদা করবে না, গায়ে হাত তুলবে না, বাজে কথা বলবে না। আমরা বাচ্চাকে নিয়ে খুব সুখে থাকবো। অনুর কথা মতো আমাদের একটা ছেলে বাবু হবে। আমার মেয়ে বাবু চাই না আর চাই না। অনু যা চাইবে তাই হবে। আমাদের মধ্যে আর কেউ কখনো আসবে না। খুব কষ্ট হচ্ছে মা, অনেক চেষ্টা করেছি অনুকে ভুলে যাবার, কিন্তু পারিনি মা। তুমি ঠিক বলেছিলে, আমি অনুকেই ভালোবাসি, ইরাকে না। দেখো ইরা চলে গেছে, কিন্তু আমার একটু আফসোস হচ্ছে না। আরও ভালো লাগছে যে আমার আর অনুর মধ্যে আর কেউই নেই। হ্যাঁ, আমি অনুকে ভালোবাসি, তাই তো একদিনের জন্য আমি তাকে মনের আড়াল করতে পারিনি। প্রতিদিন রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছি তাকে এক নজর দেখার জন্য। প্রতিটা রাত নির্ঘুম কাটে অনুর স্মৃতিতে। আমি ওকে ভালোবাসি মা। আমার অনুকে এনে দাও। আমার কিছু চাই না মা, কিচ্ছু চাই না। মিসেস রাহেলা ঠায় দাঁড়িয়ে আছে। ছেলের কষ্টও তার সহ্য হচ্ছে না। সে জানে না আগে কি হতে চলেছে। তার ভুলের মাসুল তো তাকে দিতেই হবে। অনু যে তাকে মাফ করবে না সেটা শিওর। আর মাফ করলেও কখনোই শাফিনের কাছে ফিরবে না, সেটা তার কথা দ্বারাই বুঝতে পেরেছে। কিন্তু অনুকে না পেলে তো তার ছেলেটা পাগল হয়ে যাবে। কি করবে সে এখন? সে তো অনুকে কথা দিয়েছে, অনু যা সিদ্ধান্ত নেবে তিনি সব সময় তার পাশেই থাকবে। আর ভাবতে পারল না সে, আগে শাফিনকে শান্ত করতে হবে। অন্যদিকে রিধি শাফিনের আচরণে বিরক্ত হয়ে গেল। এত কিছু করার পর তার অনুকেই চাই। বাইরে কষ্টি নষ্টি করার সময় এসব কথা মনে ছিল না? সে অনুকে ছাড়া বাঁচবে না। এখন ইরা ডাইনিটা ছেড়ে গিয়েছে বলে তার অনু চাই? অনু তো মুড়ির মোয়া, চাইলেই পাওয়া যাবে। যেন তার কোনো আত্মসম্মান নেই। যত সব নাটক, সাইকো একটা। মনে মনে আরও অসংখ্য গালি দিয়ে রুমে চলে গেল সে। এতদিন কঠোর থাকলেও তার ভাইকে কান্না করতে দেখে কঠোর হতে পারল না শাওন। শাফিন কখনোই এমন ছিল না। কেন যে এসব হয়ে গেল বুঝতেই পারছে না সে। কিন্তু ভুল যেহেতু করেছে, মাসুল তো তাকে দিতেই হবে। আর শাওনের মনে হয় না অনু শাফিনের কাছে ফিরবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শাফিনের কাছে যায় শাওন। ছোট ভাইয়ের কষ্ট দেখতে পারবে না সে। প্রথমে তাকে শান্ত করার প্রয়োজন। সকালে সাদাত ভাই এসেছিল। অনুর ভিসার কাগজ এসে পড়েছে জানাতে। প্রায় সপ্তাহখানেক পরে টিকিট কেটেছে। প্রয়োজনীয় জিনিসপত্র আর শপিং করতেই এক সপ্তাহ লেগে যাবে। তাই তাকে এই মাসে চেক আপ করতে নিয়ে যায় সাদাত। প্রায় ঘন্টাখানেক পর তারা বাসায় ফিরে আসে। আর অনুর ভিসা আসার খুশিতে বাসায় একটা ছোটোখাটো পার্টি দেয় অনুর মা, মিসেস রাবেয়া, সাথে সাদও আছে। সাদাত অনুর সাথে তার পড়াশোনার ব্যাপারে ডিসকাস করছে। অনুতা মনোযোগ সহকারে শুনছে। হ্যাঁ, গাতে উপদেশ দিচ্ছে, ঠিকমতো খাবি, ঠিকমতো ঘুমাবি, প্রপার রেস্ট নিবি, প্রতিদিন ফোন করবি, সবার সাথে কথা বলবি, টাইম মতো ওষুধ খাবি, বেশি রাত জেগে থাকবি না, কান্না করতে পারবি না, আরও গাদা গাদা উপদেশ। অনু সেগুলো খুব মনোযোগ সহকারে শুনছে, মাথা দোলাচ্ছে আর তার করা শাসন দেখে মিটমিটি হাসছে। সাদাতের সাথে প্রয়োজনীয় কথা শেষ করার পর সে সাদের কাছে গেল। অনুকে দেখে হ্যাঁ গাদা প্রশ্ন ছুড়ে দিল সাদ। ব্যাপারটা দুটোই এক, একটা প্রশ্ন করতে করতে মারে, আরেকজন উপদেশ দিতে দিতে মারে। অনু পড়েছে বিশাল ঝামেলায়। ফিমনি আমাদের প্রিন্সেস কফি দুনিয়াতে আসবে, আমি তার সাথে খেলা করব। তোমাকে কে বলেছে আমাদের প্রিন্সেস হবে? প্রিন্সও তো হতে পারে নাকি? বাবাই তো বললো আমাদের একটা প্রিন্সেস হবে, তারপর আমি বড় হলে প্রিন্সেসকে বিয়ে করব। আর এখন সারাদিন প্রিন্সেসের সাথে খেলবো। ও শুধু আমার প্রিন্সেস হবে, আর কারো না। ও বাবা, প্রিন্সেস হবে নাকি প্রিন্স হবে তারই খবর নেই, আর সে বড় হয়ে বিয়ে অবধি চলে গেছে। আরে বাবা, তুমি দেখো আমাদের প্রিন্সেসই হবে, আর আমি তার সাথে খুব খেলা করব। তারপর বিয়ে করে পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। বাবা বলেছে তো, আর বাবা যাই বলে তাই সত্যি হয়। অনু হেসে দিল তার পাকা পাকা কথা শুনে। তারপর সে সাদাতের কাছে গেল। সে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছে। কি করছেন সাদাত ভাই? কোনো সমস্যা? আপনাকে বেশ চিন্তিত লাগছে। আর বলিস না, মাথা থেকে একটা আপদ বিদায় করব বলে ভেবেছি, তাই আপদরা যেন তাড়াতাড়ি বিদায় হয় সেই কাজই করছি। অনু বুঝতে পারলো সাদাত ভাই তাকে নিয়ে মজা করছে। তাই সে তাকে পাত্তা না দিয়ে সাদাতকে জিজ্ঞেস করলো,
তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ, তোকে পৌঁছে দেওয়ার জন্য। পৌঁছে দিয়ে সব কিছু ঠিকঠাক করে চাচ্চু আর চাচির সাথে কথা বলে পরেই আসবো। না হলে দেখা যাবে তুই বেশি আদরে আদরে বাঁদর হয়ে গেছিস, আর খাওয়া দাওয়া নিজের খেয়াল রাখা সব গোলাই গেছে। দায়িত্ব যখন নিয়েছি পূরণ করে তবেই ছাড়বো। শুনছিস নি ডাক্তার কি বলল? তোর শরীরে প্রচুর ভিটামিনের অভাব আর রক্তশূন্যতা আছে। তোর তো নিজের প্রতি কোনো ধ্যানই নেই, তাই আমাকেই সব করতে হবে নাকি? সাদের কথাগুলো হলে মুগ্ধ হয়ে শুনছে। লোকটা কি সুন্দর করে কথা বলে, সব কিছু মজার ছলে হুড়িয়ে দিলেও বেশ প্রয়োজনীয় কথা তার মধ্যে বলে ফেলে। এই যে দায়িত্বের কথাটা, সে শাফিনের দায়িত্ব ছিল জেনেও শাফিন সৌজন্যতার খাতিরেও খোঁজ নেয়নি। আর এই যে সাদাত ভাই সামান্য কথা দিয়ে সব কিছু নিঃস্বার্থভাবেই করে যাচ্ছে। উনিকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে, আবার নিজ দায়িত্বে দূর দেশে চেনা মানুষের কাছে রেখে আসছে। আজকালকার আপন ভাইয়েরাও এরকম করে না, যতটুকু না সাদা তার মামাতো ভাই হয়ে করছে। সেই লোকটার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। বেশ হাসি তামাশার মধ্য দিয়ে রাতটা কেটে গেল তাদের। সাদাত আর সাদ রাতে বাসায় চলে গেল, কিন্তু কে জানতো কালো অতীতগুলো ওদের জীবনে আবার হানা দিবে, সব কিছু এলোমেলো করে দিতে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।